সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি এই করোনা মহামারীকালে আমরা সরাসরি যখন ক্লাস দিতে পারতেছি না, আজকে আমরা তোমাদের কাছে এই ভার্চুয়াল জগতের মাধ্যমে আজকে ইকোনমিক্সের দ্বিতীয় পত্রের আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটা ক্লাস দিব। আমি আশা রাখবো তোমরা মনোযোগ দিলে ক্লাসটি বুঝতে পারবে। প্রথমে আমি আলোচনার শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডটা কি এটা নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্য কি। তোমরা জানো পৃথিবীর যা কিছুই আছে সব কিছুর মধ্যে অর্থনীতি হচ্ছে মূল বিষয়। অর্থনীতি ছাড়া পৃথিবী একদম চলতে পারে না। আর অর্থনীতির মূল আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অথবা আন্তর্জাতিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্যটা কি আমাদের প্রথমে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা আলোচনা শুরু করে দেই ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য কি। পৃথিবীতে অনেক স্বাধীন দেশ আছে, প্রায় 200-র মতো বা 200-র অধিক স্বাধীন দেশ আছে। প্রতিটা দেশ নিজস্ব আইন নীতি নিয়মের মাধ্যমেই চলে। প্রতিটি দেশের গঠনতন্ত্র শাসনতন্ত্র আছে। প্রতিটি দেশ নিজস্ব গণ্ডির মাধ্যমে ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। একটি স্বাধীন দেশ আরেকটি স্বাধীন দেশের সঙ্গে অথবা একাধিক স্বাধীন দেশের সঙ্গে যখন বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি করে থাকে, অর্থাৎ একটি দেশ আরেকটি দেশের সাথে যখন পণ্য ক্রয় বা বিক্রয় করে বা আরেকটি দেশের সঙ্গে যখন পণ্য ক্রয় এবং বিক্রয় করে থাকে, এই পণ্য ক্রয় এবং বিক্রয় করাটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তোমরা বুঝতে পারবা যে তাহলে দেশীয় বাণিজ্য কি আন্তঃবাণিজ্য কি। যখন একটা দেশের নির্দিষ্ট সীমারেখার মধ্যে নির্দিষ্ট আয়তনের মধ্যে যে যখন বাণিজ্যটি ঘটে, এটা দেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য না, ন্যাশনাল ট্রেড, জাতীয় বাণিজ্য। কিন্তু যখন একটি দেশের আয়তন থেকে আয়তনের সীমারেখার বাইরে গিয়ে আরেকটি দেশের মাধ্যমে যখন ট্রেড হয়, বাণিজ্য হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞাটা তাহলে কেমন আসতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 বা ততোধিক স্বাধীন বা সার্বভৌমত্ব রাষ্ট্র মধ্যে চুক্তি অনুযায়ী 2 বা ততোধিক স্বাধীন রাষ্ট্রের মধ্যে চুক্তি থাকতে হবে। একটা দেশ আরেকটা দেশের ইচ্ছা করলে বাণিজ্য করতে পারে না। দেশ দুটির মধ্যে কি থাকে? চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে দ্রব্য এবং সেবা নিয়োজিত দ্রব্য সেবায় বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য বলে। অর্থাৎ 2 বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য এবং সেবার যে বিনিময় ঘটে সেটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে তোমরা অন্তত আন্তর্জাতিক বাণিজ্য কি বুঝে গেলা। এবার আমরা আরেকটি আলোচনায় আসবো, মূল আলোচনা। এই আন্তর্জাতিক বাণিজ্যটা কেন হয়, কেন একটি দেশের সাথে আরেকটি দেশের এই বাণিজ্য বিভিন্ন চুক্তির মাধ্যমে করতে হবে, আমরা এখন এটা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা তাহলে বোঝার চেষ্টা করি আন্তর্জাতিক বাণিজ্যের কারণ। কেন আন্তর্জাতিক বাণিজ্য হয়, কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। আমরা এখন বোঝার চেষ্টা করব কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। তোমরা একটা সহজ সরল বিষয় দেখবা যে বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপের অনেক কান্ট্রিতে প্রচুর পরিমাণে বাজার সৃষ্টি করছে। এর কারণ কি? ইউরোপিয়ান কান্ট্রিরা কি তৈরি পোশাক তৈরি করতে পারে না? পারে। এইখানে বোঝার বিষয় আছে আন্তর্জাতিক বাণিজ্যের সংগঠনের কারণ। যে একটি শার্ট যখন বাংলাদেশে প্রস্তুত হয়, সেই শার্টটা বাংলাদেশের বাজারে বিক্রি হয় ধরো 1000 টাকা। ওই একই শার্ট যদি আমরা ইউরোপের কোনো মার্কেটে নিয়ে যাই, তখন ওই শার্টটা সেখানে বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় 2000 টাকা। তাহলে পার্থক্য আসলো কত? এই 1000 টাকা। এই 1000 টাকা সেখানে বিক্রি করা, মানে বাংলাদেশের চেয়ে বেশি দামে বিক্রি করা যাচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশে একটা শার্ট তৈরি করতে খরচ হয় ধরো 800 টাকা। কত টাকা? 800 টাকা। কিন্তু এই একই শার্ট
যদি ইউরোপের মার্কেটে আমরা তৈরি করতে যাই তখন ওটা শার্ট তৈরি করতে খরচ হবে 1800 টাকা। তাহলে আমেরিকা যদি ইউরোপিয়ান কান্ট্রি যদি মনে করে, তারা যদি মনে করে যে তাদের দেশে একটা শার্ট তারা তৈরি করতে খরচ করতেছে তাদের দেশে কত 1800 টাকা, ওই শার্টটা বাংলাদেশে তৈরি করতে খরচ করছে 800 টাকা। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি বা যারা আজকে আমাদের গার্মেন্টস শিল্পগুলো আমদানি করতেছে তারা তাদের দেশে ওই একটা শার্ট তৈরি করতে খরচ করতেছে 1800 টাকা, কিন্তু ওই শার্টটা তারা বাংলাদেশ থেকে 1600 টাকা ক্রয় করতে পারতেছে। তাহলে তারা কত টাকা সাশ্রয় পাচ্ছে? 200 টাকা। অর্থাৎ কোনো পণ্য উৎপাদন করতে যদি উৎপাদন খরচটা বেশি পড়ে যায় তখন সেই সব দেশ ওই পণ্যটা আর উৎপাদন করে না, না করে ওই সেম পণ্য বা তার সাথে বেশি কোয়ালিটিফুল পণ্য অন্য বিদেশ থেকে, যে সমস্ত দেশের উৎপাদন খরচ কম সেই সমস্ত দেশ থেকে আমদানি করে। মূল বাণিজ্য সংগঠনের মূল কারণ হচ্ছে এই সুযোগ ব্যয়, এটাকে বলা হয় সুযোগ ব্যয় পদ্ধতি বা সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়ের কারণেই তারা বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়। কেননা সে দেশ, একটা দেশে ইউরোপিয়ান কান্ট্রির কথা যদি আমি বলি, বা ইটালি বা আমেরিকা বা জার্মানি বা ফ্রান্সে একটা শার্ট তৈরি করতে কোস্টিং করে 1800 টাকা, সেই একই শার্ট তারা বাংলাদেশ থেকে ক্রয় করতেছে 1600 টাকা, সেই শার্টটা বাংলাদেশে তৈরি করতে খরচ করতেছে 800 টাকা। এতে কি ঘটলো? এতে ঘটলো বাংলাদেশ প্রতি শার্টে 800 টাকা বেনিফিট হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রতি শার্টে 200 টাকা বেনিফিট হচ্ছে। এতে প্রচুর পরিমাণ বাণিজ্য সংগঠিত হচ্ছে। আমি চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করে তাহলে আরো পরিষ্কার হবে তোমাদের জন্য। লম্ব অক্ষ আর হচ্ছে ভূমি অক্ষ, এটা ওএক্স, এটা হচ্ছে ওয়াই। ভূমি অক্ষে খাদ্য, লম্ব অক্ষে কাপড়। এই অক্ষে আমরা খাদ্য দেখাবো আর এই অক্ষে আমরা কাপড় দেখাবো। ধরো এবি একটি রেখা, এ বি, আর একটা হচ্ছে সিডি একটি রেখা, সি ডি। এখন দেখো বন্ধুরা, এখন হচ্ছে যে চিত্রে ভূমি অক্ষে ওএক্স অক্ষ দ্বারা খাদ্য উৎপাদন এবং উলম্ব অক্ষ ওয়াই দ্বারা কাপড় উৎপাদন দেখানো হচ্ছে। এবার দেখো এবি এবং সিডি যথাক্রমে প্রদেশ, এবি হচ্ছে প্রদেশ আর সিডি হচ্ছে প্রদেশ, সিডি হচ্ছে প্রদেশ। এখন তোমরা দেখো প্রদেশের সম্ভাবনা উৎপাদন রেখা, এটা হচ্ছে এবি, এবি হচ্ছে প্রদেশের সম্ভাব্য উৎপাদন রেখা আর সিডি হচ্ছে প্রদেশের সম্ভাব্য উৎপাদন রেখা। এখন দেখো এর এবি রেখা দ্বারা প্রদেশে ও বি পর্যন্ত, ও বি পরিমাণ কি উৎপাদন করে? খাদ্য। কি উৎপাদন করে? খাদ্য। আবার ওবি, আবার এবি রেখা দ্বারা উৎপাদন কি উৎপাদন হচ্ছে? কাপড়। কি পরিমাণ উৎপাদন হচ্ছে? ও এ পরিমাণ। তাহলে আমরা দেখতেছি যে এবি রেখা দ্বারা কি পরিমাণ বেশি উৎপাদন হচ্ছে? খাদ্য বেশি এবং কাপড় কম। আবার সিডি রেখা দ্বারা তোমরা দেখো, সিডি রেখা দ্বারা প্রদেশ ওসি পরিমাণ কি উৎপাদন করতেছে? কাপড়। আবার সিডি রেখা দ্বারা দেখো যে তারা ওডি পরিমাণ কি উৎপাদন করতেছে? খাদ্য। অর্থাৎ এদেশ, অর্থাৎ প্রদেশ এখানে কি করতেছে? খেয়াল করো, প্রদেশ ওই উৎপাদন, একই উৎপাদন খরচে খাদ্য বেশি উৎপাদন করতেছে কিন্তু কাপড় কম উৎপাদন করতেছে। অনুরূপভাবে প্রদেশ কি করতেছে? ওই খরচে তারা কাপড় বেশি উৎপাদন করতেছে, খাদ্য কম উৎপাদন করতেছে। তাহলে এখানে কি দেখা যায়? এখানে
খদেশ তারা ওই পরিমাণ ওই খরচে যে পরিমাণ খরচে তারা খাদ্য উৎপাদন করতে পারে সেই পরিমাণ খরচে তারা খাদ্য উৎপাদন করবে না, না করে কি উৎপাদন করবে? কাপড় উৎপাদন করবে। কাপড় উৎপাদন করার পর তাদের কিসে ঘাটতি থাকবে? খাদ্যের। তারা প্রদেশ থেকে কি চাবে? খাদ্য নিয়ে যেতে চাবে। আবার প্রদেশ কি করবে? প্রদেশ যেহেতু তাদের কাপড় উৎপাদনের খরচ বেশি, খাদ্য উৎপাদনের খরচ কম, তাই তারা কাপড়ের উৎপাদন করবে না। উৎপাদন না করে তারা কি উৎপাদন করবে? খাদ্য বেশি পরিমাণ উৎপাদন করবে এবং খদেশ থেকে তারা কাপড় নিয়ে আসবে। এই প্রদেশ এবং খদেশ এই দেশের মধ্যে, দুটো দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি ঘটবে। ফলে খদেশ থেকে কাপড় আমদানি করবে আর খদেশ থেকে খাদ্য আমদানি করবে। ফলে ক এবং খ দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হবে। তোমরা নিঃসন্দেহে বুঝে গেছো যে বাণিজ্য সংগঠিত কেন হবে, আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের কারণ বুঝলাম, আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন আলোচনা করব। হচ্ছে? ভালো হচ্ছে? ঠিক আছে। কথা আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। আন্তর্জাতিক বাণিজ্যের কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আছে। আমরা জানি প্রতিটি জিনিস যখন সংগঠিত হয় প্রতিটি জিনিসেরই কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আছে। আমরা সেই বৈশিষ্ট্য বা ক্যারেক্টার নিয়ে আজকে আলোচনা করব। এখন আমরা প্রথম যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে চুক্তির ভিত্তিতে বাণিজ্য। প্রথম যেটা হবে চুক্তির ভিত্তিতে বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের মূল এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তির বাণিজ্যটা ঘটবে চুক্তির ভিত্তিতে। অর্থাৎ একটি দেশ যখন আরেকটি দেশের সাথে বাণিজ্য ঘটবে তখন তারা চুক্তি করবে। চুক্তিটা কি রকম, চুক্তিটা কি বিষয়, চুক্তিটা কি রকম জিনিস সেটা আমরা একটু আলোচনা করে নেই। ধরো বাংলাদেশ থাকিয়ে ইউরোপিয়ান কান্ট্রি কাপড় আমদানি করবে এবং বাংলাদেশ ইউরোপিয়ান কান্ট্রি ধরো আমেরিকা থাকিয়ে মেশিনারিজ কলকাবজা আমদানি করবে। তাহলে বাংলাদেশ কাপড় রপ্তানি করতেছে এবং আমেরিকা আবার বাংলাদেশে কি মেশিনারি বা পার্টস, কলকারখানা বা মোটরস জাতীয় যে কলকারখানা পার্টস যে জিনিসগুলো লাগে সেগুলো আমদানি করতেছে বাংলাদেশ আমেরিকা থেকে। এখন আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে এই যে কিছু চুক্তি হবে, চুক্তিটা কি রকম? প্রথম যে চুক্তি হবে এখানে থাকবে দ্রব্যের দামের একটা বিষয় আলোচনা থাকবে চুক্তির মাধ্যমে। কতদিন ধরে বাণিজ্যটা সংগঠন ঘটবে সময়ের একটা বিষয় থাকবে। তারপর ট্যাক্স, ভর্তুকি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, গুণগত মান, বিভিন্ন বিষয় এই চুক্তির মাধ্যমে এই চুক্তিতে লিপিবদ্ধ থাকবে। অর্থাৎ এই চুক্তি মানে হচ্ছে যে বাণিজ্যটা কতদিন ঘটবে, কিরকম ভাবে ঘটবে, কত সময়ের মধ্যে ঘটবে, কি পরিমাণ ঘটবে, এইটাই হচ্ছে বাণিজ্যের বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে যে চুক্তি প্রধান যে শর্ত, এই চুক্তিটার মধ্যে এই জিনিসগুলো লিপিবদ্ধ থাকবে। 2 নম্বর হচ্ছে যে পারস্পরিক চাহিদার ভিত্তিতে বাণিজ্য। পারস্পরিক চাহিদার মাধ্যমে বাণিজ্য। পারস্পরিক চাহিদার মাধ্যমে বাণিজ্য, এই কথাটা বুঝতে হবে। পারস্পরিক চাহিদার মধ্যে বাণিজ্য কি? সহজ সরল কথা। তোমার যে জিনিস চাহিদা তুমি সেই জিনিসটা বিদেশ থেকে আমদানি করার চেষ্টা করবা, আবার বিদেশ তাদের যে জিনিসটার চাহিদা তারা অন্য দেশ থেকে সেই জিনিসটা আমদানি করার চেষ্টা করবে। অর্থাৎ আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের চাহিদা কোন কোন জিনিসের উপর, ধরো আমরা মোটর গাড়ি উৎপাদন করতে পারি না, বাংলাদেশে মোটর গাড়ি উৎপাদন করার মতো কোনো ইন্ডাস্ট্রি নাই বা কলকারখানা নাই। আমাদের চাহিদা হচ্ছে কি মোটর গাড়ি আমদানি করা। তাহলে আমরা আজকে যদি জাপানের সাথে চুক্তি করি তাহলে কি নিয়ে চুক্তি করব? মোটর গাড়ি আমদানির বিষয়ে। আবার জাপানের দিকে যদি তাকাই, জাপানের তাহলে কিসের অভাব? দেখা যাচ্ছে যে জাপানের কাঁচা পার্ট নাই। তারা বাংলাদেশে কি করবে? কাঁচা পার্ট বা প্রক্রিয়া যে পার্ট তারা বাংলাদেশ থেকে আমদানি করার চেষ্টা করবে। তার মানে কি
বাংলাদেশের কিসের চাহিদা? মোটর গাড়ির চাহিদা। জাপানের কিসের চাহিদা? পাটের চাহিদা। তাহলে এই যে পারস্পরিক চাহিদা, এর চাহিদা একটা, ওর চাহিদা আরেকটা, এর মাধ্যমে কি হবে? বাণিজ্য সংগঠিত হবে। অর্থাৎ বাণিজ্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক চাহিদার মাধ্যমে বাণিজ্য। 3 নম্বর, রপ্তানি ও আমদানি দ্রব্যের মধ্যে পার্থক্য। রপ্তানি ও আমদানি দ্রব্যের মধ্যে পার্থক্য। অর্থাৎ যে সমস্ত দ্রব্য আমদানি এবং রপ্তানি করা হবে এই দ্রব্যগুলোর মধ্যে পার্থক্য থাকবে। সেটা কি রকম একটু বোঝার চেষ্টা করো। একবার দেশ ও সমাজে বাণিজ্যরত দেশগুলো রপ্তানি ও আমদানি দ্রব্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ একটি দেশ কোনো দ্রব্যের কম খরচ উৎপাদন করে, অর্থাৎ কেন পার্থক্য থাকবে? মনে করো আমি বাংলাদেশের কোনো কারণে একটা ইন্ডাস্ট্রি দিলাম গাড়ি উৎপাদন করার। আমি আজ জাপান থেকে গাড়ি উৎপাদন করব না, কিন্তু বাংলাদেশে আমি এমন একটা ইন্ডাস্ট্রি দিলাম যে আমি ইন্ডাস্ট্রির মাধ্যমে গাড়ি উৎপাদন করব। কিন্তু ইন্ডাস্ট্রি দেওয়ার পর দেখা গেল যে একটা গাড়ি, ধরো আমি BMW কথাই বলি, BMW গাড়ি যদি আমি জাপান থেকে আমদানি বা ইউরোপিয়ান যে কোনো দেশ থেকে আমদানি করতে যাই, তাহলে ধরো 4 কোটি টাকা আমার লাগে। কিন্তু ওই BMW গাড়িটা আমি যখন বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে উৎপাদন করতে যাব, তখন খরচ হচ্ছে 5 কোটি টাকা। তাহলে আমি কি করব? তাহলে আমি বাংলাদেশের উৎপাদন করব না করে কি করব? ওই দেশ থেকে, যে দেশে উৎপাদন হয় সেই দেশ থেকে ওই BMW গাড়িটা আমি নিয়ে আসবো। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে আমদানি ও রপ্তানি ও আমদানি ব্যয় যে পার্থক্য যদি থাকে, তাহলে এর কি বাণিজ্য সংগঠিত হবে। এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের আরেকটা বৈশিষ্ট্য। আমরা 4 নম্বরে কি দেখব? বাণিজ্য বিষয়ে সরকারি বিধিনিষেধ। শুরু করে দাও। 4 নম্বর বৈশিষ্ট্য কি? বাণিজ্য বিষয়ে সরকারি বিধিনিষেধ। বাণিজ্য বিষয়ে সরকারি বিধিনিষেধ। ইচ্ছা করলে একটা দেশের জনগণ অন্য একটা দেশ থেকে যে কোনো পণ্য আমদানি করতে পারে না, এবার অন্য একটা দেশ, যে কোনো একটা দেশ থেকে অন্য একটা দেশের জনগণ অন্য একটা দেশের থেকে যে কোনো পণ্য সামগ্রী আমদানি বা রপ্তানি করতে পারবে না। এখানে সরকারের কিছু বিধি নিষেধ থাকবে। অর্থাৎ সরকার সেটেল করে দেবে, সরকার বলে দেবে যে এই পণ্য তুমি বিদেশ থেকে আমদানি করতে পারো এবং এই পণ্য তুমি বিদেশে রপ্তানি করতে পারো। ইচ্ছা মতো তুমি যে কোনো দ্রব্য বিদেশ থেকে আমদানি করতে পারবা এমন না। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সরকার কিছু নিয়ম নীতি ঠিক করে দেবেন, কোন কোন পণ্য তুমি বিদেশ থেকে আমদানি করতে পারবা, কোন কোন পণ্য বিদেশে তুমি রপ্তানি করতে পারবা। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা 5 নম্বর বৈশিষ্ট্যের দিকে আলোচনা করি। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবাধ অথবা সংরক্ষণ বাণিজ্য। অবাধ অথবা সংরক্ষণ বাণিজ্য। এটা কি রকম? অবাধ, আমরা দুটো জিনিস আলোচনা করব। অবাধ বাণিজ্য কি? হ্যাঁ, অবাধ বাণিজ্য হচ্ছে দুটি দেশ যখন বাণিজ্যে লিপ্ত হবে তখন তাদের মধ্যে কোনো শর্ত থাকবে না। অর্থাৎ একটি দেশ অন্য একটা দেশ থেকে যে কোনো যত প্রকার হোক, যে পরিমাণ হোক, যে প্রকার দ্রব্য হোক, যত দামে হোক, সে বিভিন্নভাবে পণ্যগুলো তাদের দেশে আনতে পারতেছে। অর্থাৎ ওই দেশের সরকার বাণিজ্যে পণ্য বিক্রি করার ক্ষেত্রে, রপ্তানি করার ক্ষেত্রে বা আমদানি করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বা শর্ত আরোপ করে না। এবং যে দেশ আমদানি করে সে দেশেও পণ্য নিয়ে আসার বেলা কোনো শর্ত আরোপ করে না। অর্থাৎ দুই দেশের মধ্যে অবাধ, ফ্রি, কোনো সেখানে শর্ত কথাবার্তা কিছুই হবে না। এটা হচ্ছে অবাধ। এটাকে বলা হচ্ছে দুটো দেশের অবাধ। সংরক্ষণ বাণিজ্য কি? সংরক্ষণ হচ্ছে ওই যে কথাটা বললাম যে তুমি একটি দেশ থেকে তুমি একটি পণ্য, ধরো ভারত থেকে তুমি পেঁয়াজ আমদানি করবা, বাংলাদেশ সরকার বলতেছে যে তুমি বৎসরে 10,000 টনের বেশি পেঁয়াজ নিয়ে আসতে পারবা না, অথবা 10,000 টন যদি পেঁয়াজ নিয়ে আসো তাহলে 10,000 টন যদি মশলা নিয়ে আসো তাহলে 5,000 টন পেঁয়াজ, 2,500 টন আদা, 2,500 টন রসুন নিয়ে আসতে হবে। অর্থাৎ কি থাকতে হবে? এগুলো সংরক্ষিত থাকতে হবে এবং সংরক্ষণ এবং নিয়ম নীতি থাকতে হবে। আবার বলতেছে যে তুমি যদি, ভারত সরকার আবার বলতেছে যে তুমি যদি বাংলাদেশে ভারত থেকে
পেঁয়াজ কেনো, তাহলে প্রতি 1 কেজি পেঁয়াজ কেনার জন্য আমার দেশের সরকারকে তোমাকে 10 টাকা ট্যাক্স বা কর দিতে হবে। আবার বাংলাদেশও বলতেছে তুমি যদি ভারত থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসো, তাহলে বাংলাদেশে ভারত থেকে যখন 1 কেজি পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে, তখন প্রতি কেজি পেঁয়াজের জন্য তোমাকে 2 টাকা ট্যাক্স বা কর দিতে হবে। অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে সংরক্ষণ বাণিজ্য। আর অবাধ বাণিজ্যের ক্ষেত্রে এই 2 টাকা, 5 টাকা, 10 টাকা বা 1000 টাকা এই যে ট্যাক্স কর, এই জিনিসগুলো থাকবে না। ঠিক আছে বন্ধুরা, বন্ধ করে দেবো, বন্ধ করে। 6 নম্বর যে বাণিজ্য জোট। 6 নম্বর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাণিজ্য জোট। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে, গোটা বিশ্বটা কয়েকটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে এশিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, দক্ষিণ আমেরিকান কান্ট্রি, বিভিন্ন ভাবে বিভক্ত করা। মধ্যপ্রাচ্য, আমাদের যেমন আমরা কোথায় বাস করি, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের একটা জোট আছে, আমাদের জোটটা আছে সার্ক। আমরা জানো যে সার্কের সদস্য সংখ্যা 8-9টি দেশ। এই সার্কের দেশগুলোর মধ্যে যখন বাণিজ্য ঘটবে, তারা যদি আলোচনা করে নেয় যে আমরা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা বাণিজ্য করতে চাই, তাহলে এই চুক্তিটাকে বলা হচ্ছে বাণিজ্য জোট। অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে বাণিজ্য ঘটবে, এগুলোর মধ্যে কোনো কি ট্যাক্স, ভ্যাট, ভুক্তভোগী অংশ কিছুই থাকবে না। একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য ঘটবে, কিন্তু এখানে কোনো বিধিনিষেধ কিছু থাকবে না। আবার ইউরোপিয়ান কান্ট্রিরা বলতেছে যে আমরা ইউভুক্ত, ইউরোপিয়ান ইউনিভুক্ত 31টা দেশ, আমাদের দেশের মধ্যে বাণিজ্য ঘটবে, আমরা কোনো কিছু নিব না। একটা দেশের সাথে আমাদের বাণিজ্য ঘটবে, আমরা কোনো ট্যাক্স, ভুক্তভোগী, কর টর কিছু ধরবো না। তাহলে ওইটা একটা জোট হলো। তাহলে এটা হচ্ছে বাণিজ্য জোট। যেমন ইউরোপিয়ান ভুক্ত কান্ট্রি, ল্যাটিন আমেরিকান ভুক্ত কান্ট্রি, এশিয়ান, দক্ষিণ এশিয়ান কান্ট্রি, মধ্যপ্রাচ্যের কান্ট্রি, এই যে নিজেদের মধ্যে যখন এরা বাণিজ্য চুক্তি করে, তখন তাকে আমরা বলি বাণিজ্য জোট। এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে সময়ের প্রেক্ষাপটে আজকে বিশদভাবে আলোচনা করতে না পারে এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমার পরবর্তী বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।